নমস্কার বন্ধুরা, আজ 13ই জানুয়ারি 2025 আসলে নতুন বছর তো এখনো 24-এর রেসটা খুব একটা যায়নি। ওভারঅল মানুষের জীবন থেকে একটা বছর তো এত সহজে যেতে পারে না। তো অনেকদিন পরে আবার আপনাদের সাথে মনের কথায় দুটো কথা বলতে ইচ্ছা করলো। আর ঠিক 5 দিন পর মানে 18ই জানুয়ারি নাকি আমাদের অভয়ার যে হত্যা এবং ধর্ষণ মামলা চলছিল সেশন কোর্টে, তার নাকি রায় বেরিয়ে যাবে এবং সেখানে চার্জশিট একজনই পেয়েছে। দোষী সাব্যস্ত তিনি হবেন কি হবেন না সেটা আমরা 18 তারিখে জানতে পারবো। অনেক মানুষের বয়ান নেওয়া হয়েছে, অনেক নাকি বিভিন্ন রকমের সওয়াল জবাব করা হয়েছে 60 দিন ধরে। তারপর এই বিচারের রায় দেয়া হবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত চালানো হয়েছে এবং তদন্ত চালানো নাকি হচ্ছে। অদ্ভুত ব্যাপার না? একটা অদ্ভুত বিচার ব্যবস্থার মধ্যে আমাদের জীবনটা যেন আটকে রয়েছে, মানে এতটাই আটকে রয়েছে নিজেদের কখনো বিচার ব্যবস্থার আশেপাশে ঘেঁষতেও কিরকম একটা ভয় লাগে। লোকে বলে না, পুলিশে ছুলে কত ঘা, বাঘে ছুলে 18 ঘায়ের মতো পুলিশে ছুলে কত ঘা, এবং তারও বোধহয় দ্বিগুণ হবে যখন আইন বিচার ব্যবস্থা কাউকে ছুঁয়ে ফেলে। এবং এত সুন্দর আমাদের আইনি ব্যবস্থা যে প্রতিটা জায়গায় যত আমরা দেখি তত যেন শিহরিত হই, তত পুলকিত হই। একটা সুপ্রিম কোর্টের তদন্তাধীন একটা মামলা, মানে সুপ্রিম কোর্ট সেটার উপর নজর রাখছে, সেই মামলাটা যখন সুপ্রিম কোর্টে কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই যে সেশন কোর্টে যে এতদিন ধরে মামলাটা চললো, সেই মামলাটা কিন্তু কি হলো, কারা কারা সাক্ষী দিল, সেই সাক্ষী কতটা বিচার যোগ্য বা বিচার্য হলো, কেউ হস্টাইল হলো কি না, কেউ মিথ্যা কথা বলল কি না, তার জবানবন্দিতে যে একমাত্র দোষী সাব্যস্ত বা চার্জশিট পেয়েছে যে মানুষটি, তার কি বয়ান নেওয়া হলো এবং সে বয়ানে কাকে কাকে দোষী সাব্যস্ত করলো, যাদেরকে দোষী সাব্যস্ত করলো তাদের আবার ধরা যাক এই যে মানুষটা যে একমাত্র চার্জশিট পেয়েছে সঞ্জয় রায়, সে যখন ভ্যানে করে যাচ্ছিল সে বারবার বলছিল তাকে ফাঁসানো হয়েছে এবং কে ফাঁসিয়েছে সিপির নাম বারবার নিচ্ছিলেন তিনি। এবার একটা জিনিস আমরা বলতেই পারি যে দেখুন, যে প্রথমে বিপদে পড়ে যায়, মানে ধরুন যে খুনি হয় সে কখনো বলে না আমি খুন করেছি, বা যে চুরি করেছে সে কখনো বলে না আমি চুরি করেছি, বা যে ডাকাতি করেছে ছিনতাই করেছে কেউ সেটা বলে না। কোনো দোষী স্বীকার করে না যে আমি সেটা করেছি। এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল ক্রিমিনাল সাইকোলজি বা মানুষের মন বলতে পারেন। এমনকি আমাদের বাচ্চারাও ছোটবেলা থেকে এটা শিখে আসে। এমনকি আমাদের যিনি দেবতা ছিলেন কৃষ্ণ, তিনিও তার মা যশোদাকে বলেছিলেন, মা মানে পালক যিনি মাতা ছিলেন, তিনি বলেছিলেন আমি মাখন চুরি করিনি। আর সুন্দর তো গানই আছে আমাদের বিখ্যাত সিঙ্গার অনুপ জালোটার, ম্যায় নেহি মাখন খায়ো মায়া মরি ম্যায় নেহি মাখন খায়ো। তো সুতরাং অজদার মুখ দিয়ে নাকি তখন ননি বা মাখন টপকে টপকে পড়ছিল। তো সুতরাং এই ঘটনাটা তো সত্যি, মানে সুতরাং সঞ্জয় রায় যদি কারোকে দোষারোপ করে থাকে বা বলে থাকে যে ফাঁসানো হয়েছে, তো সেটাকে তার কথাটাকে সত্যি কথা ভাবার কোনো কারণ নেই, কিন্তু তার কথাটা তো খতিয়ে দেখারও প্রয়োজন আছে। একজন যে কথাগুলো যাকে দোষী সাব্যস্ত করছে, যেমন ধরুন মাননীয় প্রাক্তন সিপিকে উনি দোষী সাব্যস্ত করেছিলেন, সেই প্রাক্তন সিপি মাননীয় বিনীত গোয়েল মহাশয়কে কি তদন্তে ডাকা হয়েছে? তিনি কি সাক্ষী দিয়েছেন? আমরা জানি না। অদ্ভুত একটা সিচুয়েশন যে এই গোটা প্রক্রিয়াটা কিন্তু, যেহেতু এটা একটা ধর্ষণ হত্যা মামলার অংশ, মানে ধর্ষণ এখানে যেহেতু একটা অংশ, সেই সেন্সিটিভ ব্যাপারটার জন্য সেটা নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং সেটা অন ক্যামেরা। ইভেন সেখানে নাকি একদম বিশেষ বিশেষ দিনে মা বাবার উপস্থিতি ছাড়া অন্য সময় ইভেন নাকি মা বাবারও উপস্থিতি সেখানে ছিল না, শুধু দুই পক্ষের উকিলের মধ্যে সওয়াল জবাব এবং সাক্ষীর বয়ান নেওয়া শুধু হয়েছে।
ভারী অদ্ভুত আমাদের বিচার ব্যবস্থা। এখন নাকি আবার তার মা বাবা অ্যাপিল করেছেন, যে অ্যাপিলের শুনানি হবে বৃহস্পতিবার, মানে আজকে সোমবার 13 তারিখ, মানে ওই 17 তারিখ, মানে 18 তারিখ রায় বেরোবে, 16 তারিখ বোধ হয়, হ্যাঁ 16 তারিখ সেই ব্যবস্থার আবার রায় বেরোবে, যে হাইকোর্টের এতে আবার নতুন করে বিচার শুরু হবে কিনা। মানে 16 তারিখ ডিসিশন নেওয়া হবে, নতুন করে বিচার শুরু হবে কিনা, যে বিচারে সেই বিচারের অ্যাকচুয়াল রায় বেরোনোর কথা তার ঠিক দুদিন পরে 18 তারিখে। ভারী ভারী অবাক ব্যাপার স্যাপার সব। সেই সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আর কি বিচিত্র এই দেশের মানুষ, এই দেশের বিচার ব্যবস্থা। এবারে একটা পয়েন্ট আমরা যেটা শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে হাইলাইট করার চেষ্টা করে আসছি, সেটা হচ্ছে আমাদের বোন অভয়া, তাকে কি হত্যা রেপ করা হয়েছে, নাকি তাকে বলি দেয়া হয়েছে? বলি মানে আমি ওই তন্ত্রের কথা বলছি না, বলি মানে হচ্ছে স্যাক্রিফাইস। তাকে কি স্যাক্রিফাইস করা হয়েছে একটা বৃহত্তম বা বৃহত্তর অংশকে ঢাকার জন্য? কিছু মানুষের তাদের বাঁচানোর জন্য, যাতে অনেক কিছু ফাঁস হয়ে গিয়ে অনেক মানুষের ক্ষতি না হয়, সেই জন্য তাকে বলি দেয়া হয়েছে। একইভাবে যেরকম বলি দেওয়ার চেষ্টা হচ্ছে এখন যার নামে চার্জশিট দেওয়া হয়েছে তাকে, যে একজনকে বলি দিয়ে বড় বড় মাথাগুলোকে বাঁচিয়ে দেয়া যায়। কারণ এখনো পর্যন্ত অভয়ার মৃত্যুর কোনো মোটিভ আমরা জানতে পারিনি। প্রচুর জায়গায় প্রায় 35টা প্রশ্ন নিয়ে বাবা মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যেটা শুনানির কথা বলছিলাম বৃহস্পতিবার। এই 35টা প্রশ্ন একদম উত্তর নেই, বা উত্তর এখনো পর্যন্ত সিবিআই এর কাছে পরিষ্কার নয়, বা সিবিআই সেটাকে পরিষ্কার করে বলেনি। তবে একটা জিনিস পরিষ্কার হয়েছে, যেটা আমাদের কাছে, জানি না বিচার ব্যবস্থার কাছে পরিষ্কার হয়েছে কিনা, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকার জন্য একটা বলি বা একটা স্যাক্রিফাইস। সেই জন্য এটাকে আমরা বারবার একটা প্রাতিষ্ঠানিক মার্ডার বা ইনস্টিটিউশনাল মার্ডার অ্যান্ড রেপ বলছিলাম। তো এটার কারণ কি হতে পারে? একটা কারণ আমরা এই 2-3 দিন ধরে দেখছি, সেটা হচ্ছে ভেজাল ওষুধ, এবং সেই ভেজাল ওষুধের জন্য একজন প্রসূতির মৃত্যু এবং 4 জন প্রসূতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখানে অনেকগুলো প্রশ্ন হয়। সবার আগে যে প্রশ্নটা আমার কাছে অজানা, সেটা হচ্ছে যে প্রসূতি মারা গেছে তার শরীরের ময়না তদন্ত হয়েছে কিনা। কারণ এখানে ময়না তদন্তটা অত্যন্ত প্রয়োজন। এই তদন্তটা করে দেখতে হবে যে সত্যি সত্যি ভেজাল ওষুধের জন্য, যে ওষুধটা বলা হচ্ছে একটা স্যালাইন, তার নাম হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট, যে স্যালাইনটা ওই সময় তার শরীরে গিয়েছিল, তারপর থেকে তার বিভিন্ন রকমের বিষক্রিয়ার মতো বলা যায় সমস্যা দেখা গেছিল, খিচুনি হয়েছিল। সেইটার মধ্যে যে ঘটনাটা, যে সমস্যাটা ছিল সেই রিঙ্গার সলিউশনে, সেইটা আদৌ প্রমাণিত হতে পারে একমাত্র তখনই যখন শরীরের পোস্টমর্টেম করা হয়। শুধুমাত্র ওই স্যালাইনটা টেস্ট করে সেটাকে ভেজাল প্রমাণিত করলেই কিন্তু সেটা বলা যায় না। কেন? কারণ কয়েকটা কথা আজকে আলোচনা করতে চাই। আমি খুব বেশি গভীরে জানতে পারিনি, যেটুকু জানতে পেরেছি বিভিন্ন রকমের যে সংবাদ মাধ্যম আছে তার কাছ থেকে, সেখানে জানতে পেরেছি প্রসূতির শরীরে ওই স্যালাইনটা দেওয়ার পরেই তাদের মধ্যে বিভিন্ন রকম খিচুনি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হয় এবং সেখান থেকে সে ক্রিটিক্যাল হয়। এবার যে কোনো বাচ্চার, মানে মায়ের ক্ষেত্রে বাচ্চার ডেলিভারির সময় একটা ঘটনা ঘটে যেটাকে বলে এক্ল্যাম্পসিয়া, আর যেহেতু সেটা বাচ্চা হওয়ার সময় ঘটে তাকে বলে পুরপেরাল এক্ল্যাম্পসিয়া। এটা একটা ডাক্তারি টার্ম। এটুকু বলা যায় যে এক্ল্যাম্পসিয়া বলে একটা অসুখ আছে, যেটা কিন্তু এর পরপর হতে পারে, বাচ্চার পরপর, এমনকি প্রেগনেন্সি থাকাকালীনও হতে পারে। 6 সপ্তাহ অবধি, ডেলিভারির পর 6 সপ্তাহ অবধি কিন্তু এক্ল্যাম্পসিয়া হওয়ার চান্স থাকে। এক্ল্যাম্পসিয়াতে কিন্তু খিচুনি হয়। এক্ল্যাম্পসিয়া একটা সিরিয়াস অসুখ
এক্ল্যাম্পসিয়াতে কিন্তু সঠিক সময় চিকিৎসা না করলে প্রসূতির জীবন সংশয় হতে পারে। এইবার এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে রিঙ্গার ল্যাকটেটটা দেওয়া হয়েছিল, সেই রিঙ্গার ল্যাকটেটে যেহেতু বাচ্চা শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর ইউটেরাসের বা জরায়ুর কন্ট্রাকশনটা জরুরি হয়, সেখানে অক্সিটোসিন বলে একটা ড্রিপ দেয়া হয়। এবার সেটা কি রিঙ্গার সলিউশন দিয়ে সেই ড্রিপটা দেয়া হয়েছিল? যদি দেয়া হয়ে থাকে তাহলে এমন কিছু কি ছিল ওই পার্টিকুলার স্যালাইনটার মধ্যে যেটার সাথে অক্সিটোসিনের প্রক্রিয়া বা বিক্রিয়া হয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, নাকি ওই স্যালাইনের মধ্যে এমন কিছু জীবাণু ছিল যেটা সরাসরি রক্তে চলে গিয়ে শরীরের মধ্যে সেপসিস তৈরি করেছে, ইনফেকশন তৈরি করেছে, এই ইনফেকশন থেকে সেপসিস থেকে সেপটিক শক হয়ে পেশেন্ট খারাপ হয়ে গেছে আর এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিছু প্রসূতি, আর একজন প্রসূতি তো আমাদের ছেড়ে চলেই গেছে। তার সন্তান বেঁচে আছে, কিন্তু সেই সন্তান কখনো মা বলে ডাকলে যে মা তার জন্ম দিয়েছে সে কখনো আর শুনতে পাবে না। এতটা মর্মস্পর্শী, এতটা করুণ একটা ঘটনা। সব জায়গা থেকে একটা নাম উঠে আসছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এটা খুব ভালো করে, খুব সিরিয়াসলি তদন্ত করে দেখা দরকার যে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি কার বা কাদের, এবং এদের পিছনে প্রকট বা প্রচ্ছন্ন মদত কাদের আছে। এবং এই যে একটা ঘটনা, এই ঘটনাটা কিন্তু আমাদের অভয়ার মৃত্যুর অন্যতম একটা কারণ হতে পারে। কারণ আমরা দেখতে পেয়েছি ভেজাল ওষুধ সাপ্লাই এবং তার বিরুদ্ধে মুখর হওয়াটা আমাদের অভয়ার একটা বড় মোটিভ হতে পারে। কারণ সে বারবার নাকি ওয়ার্ডের মধ্যে ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত সে প্রশ্ন করেছে এমন কিছু মানুষের কাছে যারা আসলে অ্যাকচুয়ালি হসপিটাল কর্তৃপক্ষের খুব কাছের। যে ঘটনাটা আমরা দেখেছি দুর্নীতির জন্য যার বিরুদ্ধে, মানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে কাগজগুলো জমা পড়েছিল স্বাস্থ্য ভবনে, সেগুলো তার বাড়ি থেকে, মানে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই উদ্ধার হচ্ছে। মানে কতটা একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক হতে পারে, আর কতটা একটা স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ভবনের মধ্যে ঘটে চলা ঘটনাগুলো কতটা ধিক্কারজনক হতে পারে। যে যার বিরুদ্ধে একজন অভিযোগ করছে, সেই অভিযোগ পত্রের প্রমাণ সমস্ত কিছু যার বিরুদ্ধে অভিযোগ করছে তার বাড়িতেই পাওয়া যাচ্ছে। মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার হাতে পশুপদ অস্ত্রটা ধরিয়ে দিচ্ছে, যে পশুপদ অস্ত্র দিয়ে, শক্তিশাল দিয়ে এই মানুষটা যে অ্যাকচুয়ালি এর বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে শেষ করে দেয়া যায়। ঠিক সেই রকম এই যে ভেজাল ওষুধের কারবার, যেটা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা নিজের সহপাঠীদের বা সহকর্মীদের ক্ষোভের উপর পড়েছিলেন অভয়া, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা খতিয়ে দেখার জন্য। ছোটবেলায় আমরা যখন ইন্টার্ন ছিলাম, মানে আজ থেকে প্রায় 20 বছর আগে ধরুন, আমি 2004-এ পাশ করেছি এবং 2005-এ আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে। তো আজ থেকে ঠিক 20 বছর আগে যখন আমরা হসপিটালে ডিউটি করতাম, এরকম কৌটোয় করে ওষুধ রাখা থাকতো এবং ওষুধগুলোকে ছোট ছোট করে কেটে রাখা থাকতো। ধরা যাক প্যারাসিটামল কিন্তু প্যাকেটের মধ্যে থাকতো না, সেগুলো কিন্তু কৌটোর মধ্যে বাইরে যেরকম হজমিগুলি থাকে সেরকম ভাবে রাখা থাকতো, ওখান থেকে একটা দেয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন একজনের জ্বর এসে 2টো প্যারাসিটামল দিতে বলতাম, কারণ ধরেই নিতাম যে একটাতে কাজ হবে না। কেন কাজ হবে না? তার কারণ ওটা তো খোলা অবস্থায় রয়েছে, খোলা অবস্থায় থাকলে অর্ধেক গুণ চলে যায়। এইভাবে কিন্তু আমাদের হাসপাতালে রাখা থাকতো, আর আমরা ওগুলোকে খুব কম গুরুত্বভাবে নিতাম, আমরা খুব ক্যাজুয়ালি নিয়েছি সেই সময়। কারণ সেই সময় তো এই এতটা নলেজ আমাদের ছিল না, আমরা তো সবে পাস করে বেরিয়েছি। আমরা একটা জায়গায় 2টো দিয়ে দিলাম, দেখুন এটা খোলা পড়ে আছে, মনে হয় না এর গুণাগুণ আছে, 2টো খান ঠিক হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা খুব ক্যাজুয়ালি সেই সময় ওষুধ ডিস্ট্রিবিউট করেছি পেশেন্টদেরকে। আমরা একবারও আজকের মতো খতিয়ে দেখিনি যে এগুলো কিন্তু বেসিক্যালি আমরা পেশেন্টদের জীবন নিয়ে কিছুটা হলেও ছেলেখেলা করেছি, এবং সেটা কিন্তু সেই সময় আমাদের প্রতিবাদের একটা জায়গা ছিল।
বা প্রতিবাদ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেখানে প্রতিবাদ করিনি, কারণ আমাদের সিনিয়রদেরও কাউকে প্রতিবাদ করতে দেখিনি, এবং আমাদের তখন নলেজটা ওভারঅল এতটাই কম ছিল যে এটাতে যে প্রতিবাদ করা উচিত বা প্রতিবাদ করা যায় সেটাই ভাবতে পারিনি। আরো একটা ইস্যু ছিল, প্রতিবাদ করলে মার্কড হয়ে যাওয়া, মানে যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের অভয়া, সে হয়তো প্রতিবাদ করে মার্কড হয়ে গেছে, সে হয়তো এমন একটা জায়গায় এমন একটা পরিস্থিতিতে এমন সমস্ত ঘোটালা দেখে ফেলেছিল বা ধরা পড়ে গেছিল তার চোখের সামনে, বা সে ডকুমেন্ট, সে প্রমাণ জোগাড় করেছিল, যে প্রমাণগুলো আলটিমেটলি হয়তো অধ্যক্ষের হাতেই গিয়ে পড়েছে, এবং অধ্যক্ষ দেখে বুঝেছে যে এই জিনিস তো ভয়ঙ্কর জিনিস, এই জিনিস বাইরে বেরোলে তো অনেক বড় বড় মাথার এদিক ওদিক হয়ে যেতে পারে। তখন সে তার সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে, এবং যার ফলস্বরূপ এরকম একটা হত্যা হয়ে গেল। না হলে আমাদের মেডিকেল সায়েন্সের ইতিহাসে এখনো পর্যন্ত তো এই ইনসিডেন্স পাওয়া যায়নি যে কর্মক্ষেত্রে একটা মেয়েকে এইভাবে চলে যেতে হবে যার কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর মানুষ আত্মহত্যা করেছে, প্রচুর মানুষের অপঘাত মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট ইত্যাদি প্রভৃতিতে, কিন্তু এরকম ভাবে কখনো মৃত্যু হয়নি। একটা খুন হয়েছে, যে খুনের কারণ আজ পর্যন্ত অজানা, প্রায় 6 মাসের ওপর হয়ে গেল, যে কারণটা কেউ জানে না, যে একটা মেয়ে কেন মারা গেল, কি কারণে তাকে একটা ইনস্টিটিউশনাল মার্ডার করতে হলো, এবং সেটাকে তারপর ধামাচাপা দেওয়ার জন্য কলকাতার সর্বোচ্চ পুলিশ প্রশাসক সে তড়িঘড়ি করে সেখানে পৌঁছে গেল, এবং সেখানে পৌঁছে গেল সেই অকুস্থলে, যেটা অকুস্থল কিনা তাও সন্দেহ আছে, সেই অকুস্থলে পৌঁছে গেল ফরেন্সিক টিম, এবং সেই অকুস্থলে যারা রয়েছে তাদের এক একজনকে ধরে ধরে ডিসি নর্থ না ডিসি সেন্ট্রাল কে ছিলেন উনি, ম্যাডাম একজন, তিনি বারবার বলছেন যে এ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, পরে দেখা যাচ্ছে সে একজন সাধারণ স্টুডেন্ট রেসিডেন্ট, যে কিনা আবার থ্রেড কালচারের সঙ্গে জড়িত অন্য একটি মেডিকেল কলেজে। সে এখন নাকি আবার ডিসিপ্লিনারি কমিটির মধ্যে একজন এসে বসেছে। তার মানে কতটা দূরে জিনিসটা জাল বিস্তার হয়ে রয়েছে, এবং কতটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই যে আজকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসটা নিয়ে কথা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে জিনিসটা প্রায় 1 বছর আগে ব্যান্ড হওয়ার কথা, সেই জিনিসটা ম্যানুফ্যাকচার হয়ে চলেছে, তারপর 1 মাস আগে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ হলেও সেটা ডিস্ট্রিবিউশন হয়ে চলেছে, এবং ছবি দেখানো হচ্ছে যে প্রত্যেকটা কলেজে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রিঙ্গার সলিউশন বা অন্যান্য সলিউশনের পশ্চিমবঙ্গ ফার্মাসি থেকে আসা, ফার্মাসিউটিক্যালস থেকে আসা, সেগুলো মজুদ রয়েছে, যার জন্য এক একটা জায়গায় ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানি রিঙ্গার যেহেতু আজকে দেওয়া যাচ্ছে না, তাই সেসব জায়গায় স্যালাইনের ঘাটতি তৈরি হচ্ছে, কারণ হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট প্রতিদিন আসা যাওয়া করে, অনেক পেশেন্টকে লাগে। এবার এই প্রসঙ্গে জানতে হয় যে রিঙ্গার সলিউশন কেন লাগে, আর কেন প্রসূতিরাই সমস্যায় পড়লো, কেন অন্যরা পড়লো না? অনেকগুলো পসিবিলিটিস আছে। 1 নম্বর হচ্ছে প্রসূতিদের একটু ইমিউনিটি কম থাকে। এবার এই প্রসঙ্গে বলতেই পারে এর মধ্যেই এতদিনের মধ্যে কি রিঙ্গার সলিউশন এই কোনো ইমিউনিটি কম এমন কোনো মানুষকে দেওয়া হয়নি? কোনো আনকন্ট্রোল ডায়াবেটিস পেশেন্ট ভর্তি হয়নি? ডায়াবেটিসে তো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস তো রিঙ্গার ল্যাকটেট তো ড্রাগ অফ চয়েস আছে, এবং সেই রিঙ্গার ল্যাকটেট দেওয়ার সময় এমন তো হতেই পারে ডায়াবেটিক পেশেন্টের ইমিউনিটি কম ছিল, তারও তো সেপসিস হতে পারত, তার তো হয়নি। ক্যান্সার পেশেন্টকে যদি কেমোথেরাপি চলাকালীন রিঙ্গার দেওয়া হয়, হতেই পারে দেওয়া হতে পারে, তার তো হয়নি। বা অন্যান্য পেশেন্ট যাদের অলরেডি সেপসিস আছে, যাদের অলরেডি ইমিউনো কম্প্রোমাইজ, তাদেরও রিঙ্গার দেওয়া হয়ে থাকে। তো এই রিঙ্গার দেওয়া হয়েছে এতজনকে, অথচ ইমিউনিটি কম শুধু প্রেগনেন্ট নেই, শুধু প্রেগনেন্ট প্রসূতিরাই অসুস্থ হয়ে মারা গেল। এখানে একটা পসিবিলিটি আছে, ইম্পর্টেন্ট পসিবিলিটি, যে এদের ক্ষেত্রে জিনিসটা খুব ভিভিড হয়েছে, চোখে পড়ে গেছে, চোখে লেগে গেছে। নর্মালি আমরা এক্সপার্ট হলেও আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট ডায়াগনোজ করা যে ওষুধের ভেজাল হওয়ার জন্য একটা পেশেন্ট খারাপ হচ্ছে, কারণ পেশেন্টের খারাপ হবার অনেক রকমের কারণ থাকতে পারে। একটা পেশেন্ট হাসপাতালে হঠাৎ করে অসুস্থ হওয়ার জন্য 2-3টে জিনিস এমনিই থাকে, যে হাসপাতালের মধ্যে কারো স্ট্রোক হয়ে গেল, হাসপাতালের মধ্যে কারো হার্ট অ্যাটাক হয়ে গেল, হাসপাতালের মধ্যে কারো পালমোনারি এম্বলিজম বলি আমরা। আমারই পেশেন্ট এমন হয়েছে, হেঁটে হেঁটে ওপিডিতে এসছে, তাকে ভর্তি করেছে, সে বিকেলে ডিনার পর্যন্ত খেয়েছে, নিজে হাতে ডিনার খেয়েছে,
তার হঠাৎ করে 11টার সময় শ্বাসকষ্ট শুরু হয়েছে, তারপর সে ভেন্টিলেটরে চলে গেছে। এবার এই পেশেন্টের বাড়ির লোকের কাছে তো আমাকে তো জবাবদিহি করতে হচ্ছে, এবং সেখানেও তাদের মনে সেই সন্তুষ্টিতে আসতে নাও পারে, কারণ সে হাঁটিয়ে পেশেন্টকে এনেছিল, সেই পেশেন্টকে তারা 9টা অবধি ডিনার পর্যন্ত খাইয়েছে, তারপর ঘটনাটা ঘটেছে। তাদের যুক্তিকে তো অস্বীকার করা যায় না, কিন্তু এটা ফ্যাক্ট। এইভাবে আমাদের অনেক ডাক্তারও মারা গেছেন, বাচ্চার সঙ্গে খেলতে খেলতে বিছানায় শুয়েছেন আর ঘুম থেকে ওঠেননি। আমারই এক বন্ধু না, আমার থেকে বয়সে একটু বড় ছিলেন, দাদা, আমার সঙ্গে বিএনআরে একসঙ্গে ডিএনবি করেছি আমরা, উনি সার্জারিতে, আমি মেডিসিনে। তিনি হঠাৎ করে বাচ্চার সঙ্গে খেলতে খেলতে মারা গেছেন। কি হয়েছে কেউ জানে না, সবাই ধরে নিয়েছে হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু কি হয়েছে অ্যাকচুয়ালি কেউ জানে না। এরকম তো ঘটনা ঘটতে পারে, বাড়িতে না হয়ে হাসপাতালে হচ্ছে, হতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রসূতিদের ক্ষেত্রে ব্যাপারটা ধরা পড়ছে। হয়তো এমন অনেক মানুষের প্রাণ গেছে যে যাদের ব্যাপারটা ধরা যায়নি, ভাবা হয়েছে হয়তো ডায়াবেটিসের কমপ্লিকেশনে মারা গেছে, কারণ ডায়াবেটিসের কমপ্লিকেশনে সেপসিস হয়। রিঙ্গারের মধ্যে দিয়ে যে সেপসিস ঢুকেছে সে বুঝতে পারেনি, বোঝা সম্ভব হয়নি। বা যার ক্যান্সার হয়েছে সে ক্যান্সারের অসুখে মারা গেছে, সবাই ধরে নিয়েছে ক্যান্সারের অসুখে মারা গেছে, সে যে ভেজাল স্যালাইনের জন্য মারা গেছে সেটা কেউ ধরতে পারেনি, বুঝতে পারেনি। কারণ এইগুলো তো অ্যাকচুয়ালি ধরতে, বুঝতে, প্রমাণ করতে গেলে পোস্টমর্টেম লাগবে। আমাদের দেশ তো ইউকে ইউএসএ নয় যেখানে প্রত্যেকটা বডির পোস্টমর্টেম করা হয়, কম্পালসারি পোস্টমর্টেম, প্রতিটা মানুষের মৃত্যুকে পোস্টমর্টেম করা হয়। আমাদের দেশে তো তাই নয়, এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই। প্রতিটি মানুষকে পোস্টমর্টেম করতে গেলে আমাদের অনেক উঁচু ইনফ্রাস্ট্রাকচার লাগে, এবং তার সাথে অনেক ধর্মীয় সামাজিক ব্যাপার আছে। হ্যাঁ, লাশ কাটা হবে, কাটা ছেঁড়া করা হবে শরীরে মারা যাওয়ার পর, এটা অনেকের কাছে ধর্মীয় আঘাত পর্যন্ত করে। যার জন্য আমাদের গ্রামে গঞ্জে পোস্টমর্টেম তো লোকে ইভেন অপঘাত মৃত্যুতেও করতে চায় না, ইভেন গলায় দড়ি দিয়ে ঝুলেছে তাকেও পারলে এতে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রিঙ্গার সলিউশন, যেটা ভেজাল, যেটা চারদিকে ছড়িয়ে রয়েছে, সেটা যে কত লোকের অ্যাকচুয়ালি মৃত্যু ডেকে এনেছে বা অসুস্থতা বাড়িয়েছে, সেটা কিন্তু শুধু এই 5 জনকে প্রসূতিকে দেখলে বোঝা যাবে না। 2 নম্বর হচ্ছে, হতে পারে যে ওর মধ্যে যে ভেজাল জিনিসটা রয়েছে সেটা কোনো বিশেষ ওষুধের সংমিশ্রণে, বা এখানে যেমন অক্সিটোসিন ভাঙা হচ্ছে সেইটা সংমিশ্রণে এসে খারাপ হচ্ছে। আর অক্সিটোসিন এমন একটা জিনিস যেটা প্রসূতি ছাড়া আর কাউকে দেওয়া হয় না, আর কোনো কারোর শরীরে অক্সিটোসিন দেওয়া হয় না। আদারওয়াইজ রিঙ্গাস ল্যাকটেট ভেজাল হলেও তার মধ্যে যদি খুব বিষাক্ত জিনিস না থাকে বা খুব জীবাণু না থাকে, তাতে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে না। হ্যাঁ, হতে পারে যে ওষুধটা কাজ করলো না, স্যালাইনটা জলের মতো শরীরে গেল, কোনো এফেক্ট হলো না, যে কারণে দেয়া হয়েছে সে কারণটা ব্যর্থ হলো, হতে পারে। কিন্তু তা বলে সে একদম সাডেনলি খারাপ হয়ে গিয়ে তার মৃত্যু ডেকে আসতে পারে না। তার মানে ওর মধ্যে এমন কিছু ক্ষতিকর জিনিস রয়েছে যেগুলো কিনা বিষাক্ত ধরনের বা কোনো একটি বিশেষ ক্ষেত্রে একটা মানুষের জীবন হানি করার মতো ক্ষমতা রাখে, এবং এটা সামনে আসা খুব দরকার। এবং এইটার জন্য ব্যান করার, ব্ল্যাকলিস্ট করার পরও কেন এত দীর্ঘদিন ধরে জিনিসটা বাজারে ছিল, বাজারে মানে মেডিকেল কলেজগুলোতে সাপ্লাই হয়েছিল এবং সেখানে পেশেন্টদের দেয়া হয়েছিল, এইটা কিন্তু একটা বিরাট তদন্তের জায়গা। কারণ এই তদন্ত যদি প্রপারলি হয়, আমি 100% শিওর, আজকে আমি বলে দিচ্ছি, প্রপার তদন্ত হবে না। সে কেন্দ্রীয় এজেন্সি করুক আর রাজ্য এজেন্সি করুক, প্রপার তদন্ত এটার করা যাবে না। কারণ এখানে দুই পক্ষেরই, সেন্ট্রাল এবং স্টেট, দুই পক্ষেরই প্রচন্ড বড় বড় মাথাদের ইনভলভমেন্ট বেরিয়ে আসবে। আর আজকে যারা বিরোধী পক্ষ বড় বড় কথা বলছে না, যে এই হয়েছে ওই হয়েছে, ইনি অমুক করতেন, তিনি তমুক করতেন, তিনিও চুপ করে যাবেন, যেরকম সবাই অভয়ের ক্ষেত্রে আজকে চুপ করে গেছে, কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, বরং তারা বলছে যে অভয়ার ক্ষেত্রে ডাক্তাররা আমাদের মিসলিড করেছে। আরে বাবা, আমরা মিসলিড করেছি, তোরা কি ঘাস খাচ্ছিস রে ভাই? তোরা তো এক একটা বড় বড় সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তোদের গোয়েন্দা বিভাগের ট্রেনিং আছে। আমি যদি মিসলিড করি আর তুই যদি মিসলিডেড হোস, তাহলে তোর সাথে আমার কি তফাৎ রইল রে ভাই? কি তফাৎ রইল? আমি তো না হয় ফেরত আসার চেষ্টা করছি, তুমি পড়াশোনা করে কি করলে? অদ্ভুত ব্যাপার। একটা মানুষের 6 মাস ধরে
তোমরা এটুকু দেখাতে পারলে না যে মোটিভটা কি। কেন দেখাতে পারলে না? কারণ তোমরা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের দলদাস হয়ে বসে আছো, সেটিং করে ফেলেছো। হয় অর্থ নিয়ে চুপচাপ ধামাচাপা দিয়ে দিচ্ছ, আর নইলে এমন প্রেসারে আছো যে কিছু বের করতে পারছো না। পরিষ্কার কথাটা পরিষ্কার ভাবে এসে বলো যে উই আর সরি দ্যাট উই কান্ট ডিসক্লোজ দ্য ফ্যাক্টস। পরিষ্কার বলো, আমরা মেনে নেবো, কারণ আমরা বুঝতে পারছি তো, আমাদের কাছে তো জিনিসটা পরিষ্কার। কারণ তোমরা কেউ গাধা নও, আর গাধা হয়ে যদি তোমরা এত বড় উঁচু পোস্টে যাও, তাহলে আমরা সবাই গাধা যে আমরা তোমাদের সাথে কম্পিট করতে পারিনি ইউপিএসসি পরীক্ষায়, তাই গাধারা পাস করে গেছে। এর বাইরে আর কি বলবো? একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কিছু বেসিক মেডিকেশন, যে মেডিকেশন গুলো এমার্জেন্সি মেডিকেশন, সেগুলো ভেজাল হয়ে দিনের পর দিন চলে যাচ্ছে, আর হয়তো তাদের কোনো শাস্তি হবে না, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ যারা করছে তাদের লাইফ ডেঞ্জার হয়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের হত্যা হচ্ছে, তাদের ধর্ষণ হচ্ছে, এবং সেই হত্যা ধর্ষণের কিনারাও হচ্ছে না, যেহেতু সেখানে আরো বড় বড় মাথার ইনভলভমেন্ট রয়েছে। একটা মাথা বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে বলি দেওয়া হচ্ছে, যে অপেক্ষাকৃত একটু কম প্রভাবশালী মানুষ। প্রভাবশালীরা শুধু থেকে যাবে পৃথিবীতে, আর সাধারণ মানুষ এইভাবে দিনের পর দিন ভুল চিকিৎসায়, খারাপ ওষুধের বিষক্রিয়ায় মারা যাবে। আজকে একটা সিম্পল জিনিস তো করলেই হয়, যে সরকারি হাসপাতালগুলো ছাড়া কোনো রাজনৈতিক নেতা কর্মী কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হবে না। করে দেখুন না একবার, সমস্ত কিছুর মান চেঞ্জ হয়ে যাবে। শুধু এই ইনজাংশন জারি করা হোক, কোনো প্রাইভেট হসপিটাল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের চিকিৎসা করবে না, এবং যদি চিকিৎসাও করে তাদের একটা পয়সা সরকারি খাত থেকে রিএম্বার্সমেন্ট হবে না। এইটুকু আইন বলবৎ হোক না যদি ক্ষমতা থাকে কেন্দ্র বা রাজ্যের, বুঝে যাব আমরা। সেটা তো হবে না, সেটা করা যাবে না। প্রতিটা রাজ্যে তো এখন এইমস আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, যেমন অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রীও এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে সরকারি হসপিটালে আমাদের বর্তমান রাজ্য সরকারের আমলাদের ভর্তি হতে অসুবিধে কি? চিকিৎসা করতে অসুবিধে কি? তাহলে কি তারা জানে সেখানে সবকিছুই ভেজাল? আর সেগুলো তাদের যারা ভোটার, তারা সেগুলো আনন্দে নিতে পারবে, তারা সেই বিষ নিয়ে তারা নীলকণ্ঠ হয়ে থাকবে, খালি গায়ে বাকছাল পড়ে নীলকণ্ঠ হয়ে থাকবে, আর তোমরা মুকুট পরে থাকবে। মুকুট না, কাপড়েরও হয়। কালকে যে মানুষটি জন্মেছিলেন 12ই জানুয়ারি, তিনি বুঝিয়ে গেছিলেন যে মুকুট সবসময় সোনার হতে লাগে না। তুমি যদি সবার মনের রাজা হও, তোমার মুকুট কাপড়ের হলেও চলে, এবং সেই মুকুট নিয়ে তুমি বন্দুক, পিস্তল বা ধনুক, বাণ ছাড়াও পৃথিবী জয় করতে পারো, শুধু নিজের মুখের কটা বাণী দিয়ে। মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা বলেও অনেক কিছু করা যায়। আর সেই দেশে, সেই রাজ্যে ভেজাল ওষুধ খেয়ে, স্যালাইন নিয়ে প্রসূতি, সদ্যজাত সন্তানের মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর আমরা ডাক্তাররা আমাদের বোনের বিচারের জন্য হাহুতাশ করে মরছি, মিটিং, মিছিল, কনভেনশন করে যাচ্ছি, কোনটার রেজাল্ট পাবো জানতে পারছি না। অদ্ভুত, অদ্ভুত এই দেশ, অদ্ভুত এই দেশের, এবং নাগরিক হিসেবে এ এক অদ্ভুত অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 18 তারিখের রায় কি আসে দেখি। আর এই যে এই যে ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না চেষ্টায়। সুকান্ত ভট্টাচার্য অবশ্য স্বাধীনতার আগে লিখে গেছিলেন, তখনও বোধহয় ভেজাল ছিল। ভালো থাকবেন।
নমস্কার।